হ্যালো আমার প্রিয় বন্ধুরা, চলে আসলাম বিখ্যাত আল্লু অর্জুনের পুষ্পা 2 অর্থাৎ পুষ্পা দ্য রোল মুভিটা নিয়ে। এই মুভিটা সম্পর্কে তোমরা সবাই জানো, এটা আমি জানি। আর আমি এইটাও জানি তোমরা অনেকেই এই মুভিটার এক্সপ্লেনেশনের জন্য ওয়েট করতেছো। আর আমি তোমাদের বন্ধু হয়ে কেমনে তোমাদেরকে ওয়েটিং এ রাখি, তাই আজ চলেই আসলাম। তো চলো কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক। আর হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম বন্ধু। তো আজকের এই গল্পটা শুরু হয় জাপান থেকে। আমরা দেখতে পারি কিছু শিপের মাধ্যমে কিছু লাল চন্দনের গাছ সোজা কোনো রকমের জাপানে চলে আসে, যেখানে আমাদের পুষ্পাকেও জাপানে নিয়ে আসা হয়। আর যখন এখানে জাপানিজ লোকজনেরা পুষ্পাকে দেখতে পারে, তারা তখন তাকে উল্টো করে ঝুলিয়ে রেখে দেয়। কিন্তু পুষ্পাও নিজেকে সেখান থেকে কোনো রকমের ছাড়িয়ে জাপানিজদের রামদোলাই দিতে শুরু করে। আসলে তখনই আমরা এই ব্যাপারটা জানতে পারি, জাপানিজরা অনেকদিন ধরেই লাল চন্দন গাছ পুষ্পার কাছ থেকে কিনছিল, কিন্তু অনেকদিন ধরেই তারা পেমেন্ট দিচ্ছিল না। এই জন্য ফাইনালি বাধ্য হয়ে পুষ্পাকে পেমেন্ট নেয়ার জন্য সরাসরি জাপানিদের কাছে জাপানে চলে আসতে হয়। তবে এখানে যখন তারা মারামারি করছিল, তখন পুষ্পা একটি গুলি খেয়ে যায় আর সোজা গিয়ে পড়ে সমুদ্রে। আর এখানেই আমরা জানতে পারি সেই বিশাল টুইস্ট, আসলে এটা কোনো বাস্তবের সিন ছিল না, এটা ছিল পুরোটাই একটি স্বপ্ন, আর যেটা পুষ্পা নিজেই দেখছিল। এখন বাস্তব সিনে আমরা জানতে পারি এই পুরো সিন্ডিকেটের লিডার হলো পুষ্পা। মাল কোথায় পাঠানো হবে কোথায় পাঠানো হবে না, এই সমস্ত সিদ্ধান্ত এখন পুষ্পা নেয়। মানে এখন সে নিজেই এই সমস্ত জিনিসটা রোল করতেছে, আর তার কথাতেই সমস্ত সিদ্ধান্ত হয়ে থাকে। আর এতে পাওয়ারের সঙ্গে সঙ্গে তার কিছু নেগেটিভ সাইডও চলে এসেছে। ঠিক তেমনি তার এই পাওয়ারের সঙ্গে সঙ্গে তার কিছু শত্রু হয়ে গেছে, যার মধ্যে প্রধান ছিল সেই পুলিশ অফিসার ভাবার সিং শেখাওয়াত। আসলে মুভির প্রথম পার্টে যেহেতু শেখাওয়াতের প্যান্ট খুলে পুষ্পা সবার সামনে তাকে অপমানিত করেছিল, এই জন্য সে এটার প্রতিশোধ নেয়ার জন্য মরিয়া হয়েছিল। এই জন্য সে একটি প্ল্যানিংও করেছিল। যখন পুষ্পার লোকজন লাল চন্দনের কাঠ কাটার জন্য জঙ্গলে গিয়েছিল, তখন সে শ্রমিকের বেশ ধরে সবার সাথে মিলে গিয়েছিল, আর সেও তাদের সাথে কাজ করতে করতে সোজা বাগানের মধ্যে চলে গিয়েছিল। কিন্তু যখন তারা সেখানে গিয়ে পৌঁছেছিল, তখন সে সোজা পুলিশকে কল করে সবাইকে ধরিয়ে দিয়েছিল। আসলে যতবারই সে পুষ্পাকে অ্যারেস্ট করার ট্রাই করেছিল, প্রত্যেকবারই পুষ্পা কোনো না কোনো ওয়েতে বেঁচে যেত, কারণ কোনোভাবেই সে তার বিরুদ্ধে কোনো প্রমাণ ম্যানেজ করতে পারতো না। আর এই জন্য সে প্ল্যানটা করে, তার সমস্ত সাঙ্গপাঙ্গকে এখানে অ্যারেস্ট করে ফেলে। এরপর সে সমস্ত শ্রমিককে আচ্ছা রকমে ধুলাই করে এবং পুলিশের সাহায্যে সে সবাইকে জেলের মধ্যে ভরে দেয়। আর এরপরেই এন্ট্রি হয়ে যায় আমাদের পুষ্পার। পুষ্পা সোজা চলে আসে পুলিশ স্টেশনে। তবে তখন সেখানে শেখাওয়াত ছিল না, অন্য কিছু পুলিশ অফিসার সেখানে উপস্থিত ছিল। আমরা সেখানে জানতে পারি পুষ্পা সেখানে সমস্ত কয়েদিদের নেয়ার জন্য আসেনি, সে এখানে এসেছে শুধুমাত্র সেনুকে নেয়ার জন্য, কারণ আজকে হচ্ছে সেনুর বিয়ে। তবে যখন পুষ্পা সেনুকে নেয়ার জন্য সামনে যায়, কিন্তু তখন সে দেখতে পারে সেনুর শরীরে অনেকগুলো জখমের চিহ্ন রয়েছে। আর এরপর যখন সে সবার দিকে তাকায়, তখন সে বুঝতে পারে এদের সবাইকে আচ্ছা রকমে ধুলাই করা হয়েছে। এটা দেখার পর তো তার মাথা পুরাই হট, অনেক গরম হয়ে যায়, কারণ এইটা সে বুঝে গিয়েছে শেখাওয়াত জঙ্গলের মধ্যে তার পুরো শ্রমিকদেরকে পিটিয়েছে, আর পিটিয়ে তাদের সবাইকে আহত করে দিয়েছে। এই জন্য এখানকার পুলিশ অফিসারকে সে বলে, শেখাওয়াত আমার শ্রমিকদের গায়ে হাত দিয়েছে, এর মানে হলো সে আমার গায়েই হাত দিয়েছে। এইটার জন্য আমি আমার সমস্ত শ্রমিকদেরকে এখান থেকে নিয়ে যাচ্ছি। তবে এইটা শোনার পরে সেখানের পুলিশ অফিসাররা তাকে বলে, যদি আপনি জোর করে এদের এখান থেকে নিয়ে যান, তাহলে তাদের সঙ্গে সঙ্গে আমাদের চাকরিটাও চলে যাবে। এটা শোনার পরে পুষ্পা তাদের সবাইকে বলে, আজকে থেকে তোমাদের রিটায়ারমেন্ট পর্যন্ত যত টাকা তোমরা জমা করতে পারতে তার সমস্ত টাকা আমি নিজে দেব। মানে তোমাদের আজকে রিটায়ারমেন্ট হচ্ছে এবং পরবর্তীতে তোমরা এসে আমার কাছ থেকে সমস্ত টাকা নিয়ে যাবে। এটা বলে সে সেখান থেকে সবাইকে বের করে নিয়ে চলে
চলে যায়। আর একটু পরেই সাখাওয়াত পুলিশ স্টেশনে চলে আসে। তখন সে দেখতে পারে থানার মধ্যে কেউই নেই। আর এসব দেখার পরে সে ক্লিয়ারলি এটা বুঝে গিয়েছিল পুষ্পা সবাইকে টাকা দিয়ে কিনে ফেলেছে। এখন সে চাইলেও কিছুই করতে পারবে না। আসলে আমরা দেখতে পারি পুষ্পা কঠোরভাবে তার রাজত্বটা কায়েম করেছিল। তাছাড়াও সে তার শ্রমিকদের উপরে খুব ভালো করে নজর দিচ্ছিল। আর সে তো তার ওয়াইফকে এমনিতেই অনেক বেশি ভালোবাসতো। তারপর পরের দিন সকালবেলা শ্রীবাল্লি চলে আসে একটি মন্দিরে পূজা দেবার জন্য। সে মন্দিরের জন্য কিছু গয়না এবং একটি মুকুটও নিয়ে যায়। তখন পুষ্পার সৎ ভাই মুরলির সাথে তার দেখা হয়ে যায়। মুরলি তার সাথে অনেকভাবেই কথা বলার ট্রাই করে এবং মুরলি তাকে অনেকটা খাটো করার ট্রাই করে। সে তাকে বলে, তুমি পূজা তো করে ফেলবে, কিন্তু তোমার কাছে কি তোমার সারনেম আছে? তুমি কোন গোত্রের, এটাকে তুমি ভালো করে জানো? এই সমস্ত ব্যাপারগুলো বলে সে তাকে অনেকভাবে অপমান করার ট্রাই করে। কিন্তু মুরলির যে মেয়ে ছিল যার নাম কাবেরী, সে শ্রীবাল্লিকে অনেক বেশি পছন্দ করত। এই জন্য সে তার সাথে সম্পর্কও রাখতে চাইতো এবং সে তাকে চাচি বলে ডাকে। কিন্তু মুরলি তাকে সরাসরি না করে দেয়, যাতে করে তার সাথে সে কোনোভাবে কথা না বলে। যাই হোক, আমরা জানতে পারি পুষ্পা শ্রীবাল্লিকে এতটাই ভালোবাসে যে তার সমস্ত কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করে। এই জন্য আজকে যখন পুষ্পা সেইমের সঙ্গে মিট করতে যাচ্ছিল, সেই জন্য শ্রীবাল্লি তাকে বলে দেয়, যেহেতু তুমি সেইমের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছ, তো তুমি সেইমের সঙ্গে একটি পিকচার তুলে নিয়ে এসো, যাতে করে সেটাকে আমরা ফ্রেম করে হলের মধ্যে লাগাতে পারি। এই জন্য সে শ্রীবাল্লির সাথে ওয়াদা করে সেইমের সাথে দেখা করতে চলে আসে। কিন্তু এখানে আসার পর তার সাথে উল্টাই কিছু হয়ে যায়। আসলে যেহেতু পুষ্পা সিন্ডিকেটের পক্ষ থেকে সেইমকে ফান্ডিং করে, কিন্তু কোনোভাবে সেইম তার সাথে পিকচার তুলতে চাচ্ছিল না, কারণ তার বিশ্বাস ছিল জুতা পায়ে থাকাই ভালো, জুতাকে কখনো কারো মাথায় ওঠানো উচিত না। আর এই জন্য সে শ্রীবাল্লির সম্পর্কে তাকে অনেক উল্টাপাল্টা কিছু বলে দেয়, যেটা শোনার পরে পুষ্পার মাথা অনেকটাই গরম হয়ে যায়। এরপরে সে সেখান থেকে বের হওয়ার পরে সে তার সঙ্গে সেন্দাপাকে জিজ্ঞেস করে, যদি তুমি সেম হয়ে যেতে তাহলে কি তুমি আমার সাথে ফটো ক্লিক করতে না? তখন সে তাকে বলে যে, আমি যা কিছুই হয়ে যাই না কেন, আমি অবশ্যই তোর সাথে ফটো ক্লিক করতাম, কারণ তুই হচ্ছিস আমার ভাই। আর এটা শোনার পরে পুষ্পা তাকে বলে, তাহলে সিএম হওয়ার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, কারণ পরবর্তী সিএম তুমিই হচ্ছ। এখানে পুষ্পা সেদ্দাপাকে সরাসরি কোয়েশ্চেন করে, একজন সিএম হওয়ার জন্য কত কোটি টাকার প্রয়োজন পড়ে? তখন সিন্দাবাদ তাকে বলে, মিনিমাম 100 কোটি টাকার তো প্রয়োজন পড়বেই। তখন পুষ্পা তাকে বলে, তাহলে আমি তোমাকে 500 কোটি টাকা দিব, কিন্তু তোমাকে যে কোনো ওয়েতে সিএম হতেই হবে। আর এই সমস্ত কথাবার্তার পরে সেদ্দাপা সোজা চলে আসে সেন্ট্রাল মিনিস্ট্রির সঙ্গে কথা বলতে, কারণ পুষ্পাই থেকে পাঠিয়েছিল সেন্ট্রাল মিনিস্ট্রির সঙ্গে কথা বলতে। আমরা জানতে পারি সেন্ট্রাল মিনিস্টারের একটি ভাইও আছে। আর তাছাড়া পুষ্পার বলাতেই সেদ্দাপা তার সাথে দেখা করতে গিয়েছিল। তাছাড়া পুষ্পা তার জন্য একটি সোফাও পাঠিয়েছিল, যে সোফার মধ্যে 25 কোটি টাকা ছিল। আর এই সমস্ত বিষয় দেখার পরে সেদ্দাপা পুষ্পাকে সতর্ক করে দিয়ে বলে, টাকাগুলো এমন করে নষ্ট করে দেয়া একেবারেই উচিত না, কারণ এতগুলো টাকা কামানো কিন্তু এতটাও ইজি ব্যাপার না। তাছাড়া টাকাগুলো আমাদের সামনে রাখা উচিত। তবে পুষ্পা তখন তাকে সরাসরি বলে দেয়, পুষ্পা আর এখন ন্যাশনাল নেই, পুষ্পা এখন হয়ে গেছে ইন্টারন্যাশনাল। আসলে পুষ্পার কাছে একটি প্ল্যান ছিল, যে প্ল্যানটা সে সিদ্দাপার সাথে শেয়ার করে। সে তখন তাকে বলে, আমি যখন দেশের মধ্যে মরুকানির সঙ্গে লাল চন্দনের বিজনেস করতাম, তখন প্রত্যেক টনে আমাকে 1 থেকে 1.5 কোটি টাকা দেয়া হতো, কিন্তু এখন যদি আমি এটা ইন্টারন্যাশনালি করতে পারি, মানে আমি যদি নিজেই এটাকে সরাসরি বাইরের দেশে পাঠাতে পারি, তাহলে আমি 2 থেকে 10 কোটি টাকা ইনকাম করতে পারবো। এই জন্য সময় নষ্ট না করে পরের সিনেই পুষ্পা চলে আসে বিদেশে একটি বিজনেসম্যানের সঙ্গে মিট করার জন্য। আর এখানে সে মিট করে একটি বিশাল বড় বিজনেসম্যানের সাথে। এখানে সে লাল চন্দনের একটি ডিলও করে ফেলে, যেখানে তাকে 2000 কুইন্টাল লাল চন্দন দিতে হবে, যেটার বদলে সে পাবে 5000 কোটি টাকা। আর এরপর দেশে ব্যাক করে পুষ্পা এই ব্যাপারটা বুঝতে পারে, যদি সে 5000 কোটি টাকা কামাতে চায়, তাহলে তাকে 2000 কুইন্টাল লাল চন্দনের জোগাড় করতে হবে। এই জন্য সে সিন্ডিকেটের সবাইকে ওয়ার্নিং দিয়ে বলে দেয়, যে কোনো জায়গা থেকে যে কোনো ওয়েতে আমার কাছে সমস্ত লাল চন্দন আসা চাই। লাল চন্দন যাতে অন্য কোনো জায়গা
যাতে আর না যায়। এই জন্য সিন্ডিকেটের সমস্ত সদস্যরা অ্যালার্ট হয়ে যায় এবং সবাই মিলে লাল চন্দন ম্যানেজ করা শুরু করে, যেগুলো একটা পর্যায়ে পুষ্পাকে দেওয়ার কথা ছিল। তবে সেখানে মাঝখানে এন্ট্রি হয়ে যায় মঙ্গল সিনু এবং তার ওয়াইফের। মঙ্গল সিনু এই ব্যাপারটা জানতে পারে পুষ্পা 2000 কুইন্টাল লাল চন্দন জোগাড় করার চেষ্টা করছে, কারণ সে বিদেশে বিশাল বড় একটি ডিল করেছে। এই জন্য সে গিয়ে এটা সাখাওয়াতকে বলে দেয়। সে তাকে এই ব্যাপারগুলো এই জন্যই বলে দেয় যাতে করে সে পুষ্পার সমস্ত লাল চন্দন সেখানে গিয়ে জব্দ করে ফেলে, আর তার সমস্ত সিন্ডিকেট মেম্বারগুলোকে ধমকি দিয়ে যে কোনো ওয়েতে পুষ্পাকে মাল না দেওয়ার জন্য না করে। এদিকে সেনু আর তার ওয়াইফ সাখাওয়াতকে বিভিন্নভাবে লোভ দেখাতে শুরু করে দেয় যাতে করে সাখাওয়াত এই কাজটা করতে উৎসাহী হয়। আসলে তখন আমরা জানতে পারি মঙ্গল সেনু নিজেই চায় এই পুরো সিন্ডিকেটের চেয়ারম্যান হতে। এই জন্য সে পুষ্পাকে লাইন থেকে সরাতে চায়। আর এখন যেহেতু সাখাওয়াত এই খবরটা পেয়ে গেছে, এই জন্য সে সমস্ত পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট বসিয়ে দেয় যাতে করে লাল চন্দনের স্মাগলিংকে যে কোনো উপায়ে সে বন্ধ করতে পারে। এই জন্য যখনই সে একটি লাল চন্দনের ভরা ট্রাক পেয়ে যায়, তখন সে কোনো রকম দয়া না দেখিয়ে গুলি করে সমস্ত ট্রাকগুলোকে জ্বালিয়ে দেয়, সাথে করে লাল চন্দন কাঠগুলোকেও সে পুড়িয়ে দেয়। আর যখন একটি সিন্ডিকেটের মেম্বার তার সাথে এদিকে কথা বলার জন্য আসা শুরু করে, তখন সে তাকে সেখানে শট করে মেরে ফেলে। যেখানে মঙ্গল সেনু চাইছিল সিন্ডিকেটের মেম্বারগুলোকে একটু ভয়ভীতি দেখাবে যাতে করে তারা পুষ্পার জায়গায় তাকে মাল সাপ্লাই করে, কিন্তু এখানে সাখাওয়াত তাকে ক্লিয়ার করে বলে দেয় আমার ভয় পাওয়ানোর পদ্ধতিটা একটু ভিন্ন। আমি যেহেতু একজন সিন্ডিকেট মেম্বারকে মেরে ফেলেছি, এখন সমস্ত সিন্ডিকেট মেম্বাররা সতর্ক হয়ে যাবে এবং বাকি সবাই এই কাজগুলো করাতে ভয় পাবে। এইদিকে যে সিন্ডিকেট মেম্বারটার মৃত্যু হয়েছে, তার শেষকৃত্যে সমস্ত সিন্ডিকেট মেম্বাররা চলে আসে, শুধুমাত্র পুষ্পা আসেনি। আর এই সুযোগটা নিয়েই সিদ্ধাপাকে সিনু বলা শুরু করে যদি সাখাওয়াত আর পুষ্পার মধ্যে বন্ধুত্ব না হয়, পুলিশ সাখাওয়াত এমন করেই এক এক সিন্ডিকেট মেম্বারকে মারা শুরু করবে, আর একটা সময় আমাদের বিজনেসটাও শেষ হয়ে যাবে। যদি এমনটাই হতে থাকে তাহলে সিন্ডিকেটের সভাপতির পদ থেকে পুষ্পাকে সরিয়ে দেওয়া উচিত। তবে সিদ্ধাপা এটা কোনোভাবেই হতে দিতে চায় না, কারণ এখানে তার নিজের স্বার্থ জড়িত আছে। এই জন্য সে সময় নষ্ট না করে সোজা সাখাওয়াতের সাথে মিট করতে চলে আসে এবং এখানে তাকে ঘুষ দিয়ে এবং বিভিন্ন ফ্যাসিলিটি দিয়ে তাকে পটানোর চেষ্টা করে। এখানে সে সাখাওয়াতকে 10 কোটি টাকা দেওয়ার একটি অফারও দেয়, তবে সাখাওয়াত কোনোভাবেই রাজি হতে চাচ্ছিল না। সে তাকে বলে যে সেদিন রাতের বেলায় সে আমার প্যান্ট খুলে সবার সামনে আমাকে অপমান করেছিল, সো এটা আমি কোনোদিনও বলতে পারবো না। আমি এটার প্রতিশোধ অবশ্যই নিয়ে ছাড়বো। এই জন্য যাওয়ার সময় সিদ্ধাপা তাকে বলে যদি পুষ্পা সবার সামনে তোমার কাছে মাপ চায় তাহলে কি তুমি এটার জন্য রাজি হবে? তখন সে এক কথাতেই রাজি হয়ে যায়। সে তাকে বলে একটা পার্টি ম্যানেজ করো যাতে করে সেই পার্টির মধ্যে পুষ্পা সবার সামনে এসে আমার কাছে মাপ চায়। এরপর যেদিন পার্টি ম্যানেজ করা হয়, সেদিন সবাই এটা দেখার জন্য ওয়েট করছিল যে পুষ্পা আজকে তার কাছে মাপ চাবে কিনা, কারণ এখন পর্যন্ত পুষ্পা কারো কাছেই ঝুঁকেনি। তারা সবাই ওয়েট করছিল আজকে সে ঝুঁকে কিনা, এই ব্যাপারটা দেখার জন্যই তারা সবাই ওয়েট করছিল। আর পুষ্পাও এখানে সিদ্ধাপা আর শ্রীবল্লীর কথায় ফাইনালি চলে আসে। আর সে যেহেতু অনেক বেশি মাতাল অবস্থায় ছিল, এই জন্য সে মাতাল অবস্থাতেই তার কাছে মাপ চেয়ে বসে, মানে সে সবার সামনেই তাকে সরি বলে দেয়। আর সাখাওয়াত এই ব্যাপারটাতে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। সে আনন্দে এই ভয়েসটা রেকর্ড পর্যন্ত করে ফেলেছিল, আর সে বারবার করেই এটাকেই শুনছিল। তবে এইদিকে যখন পুষ্পা বাসের দিকে ব্যাক করছিল, তখন তার কাছে অনেক বেশি অদ্ভুত লাগছিল। তার কাছে নিজেকে এতটাই অদ্ভুত লাগছিল যে তার চেহারাটা বারবার সে আয়নাতে দেখছিল। আর এদিকে পার্টির সবাই পুরোপুরি শকড হয়ে গিয়েছিল। তারা এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে পুষ্পা কি করে
সবার সামনে সরি বলল। পুষ্পা কি করে এতটা নত হতে পারলো? আর এই সমস্ত ব্যাপারগুলোতে পুষ্পা এত বেশি অপমান বোধ করে যে সে রাস্তার মধ্যে সবাইকে গাড়ি থেকে নামিয়ে দেয়। গাড়িটাকে রিটার্ন নিয়ে আবারও সে সেই পার্টিতে চলে যায়। আর এইদিকে সাখাওয়াত যখন বাসার দিকে যাওয়ার জন্য ট্রাই করছিল, তখনই পুষ্পা তার কারটা নিয়ে সেখানে চলে আসে। আর সে এত জোরে সাখাওয়াতের কারটাকে ধাক্কা মারে, সাখাওয়াত গিয়ে সোজা সুইমিং পুলের মধ্যে পড়ে যায়। আর পুষ্পা সেই সুইমিং পুলের মধ্যে গিয়ে প্রস্রাবও করে দেয়। সাখাওয়াত নিজেও বুঝতে পারছিল না আসলে হচ্ছেটা কি, হঠাৎ করে কেন পুষ্পা আবারও এমন করা শুরু করেছে। আর তখনই পুষ্পা তাকে এই কথাটা ক্লিয়ার করে বলে দেয়, পুষ্পা হচ্ছে গিয়ে একটি ব্র্যান্ড, আর সে কারো কাছে কোনোদিন মাপ চায় না, সে কোনোদিন কারো কাছে নতও হয় না। আর এরপর পুষ্পা সাখাওয়াতকে একটি চ্যালেঞ্জও করে দেয়, আমি 2000 কুইন্টাল লাল চন্দন যে কোনো ওয়েতে এই দেশ থেকে বাইরের দেশে পাঠিয়ে ছাড়বো। যদি তুই পারিস বা তোর ক্ষমতা থাকে তাহলে তুই আটকিয়ে দেখা। যদি তোর হাতে একটি লাল চন্দনের কাঠও চলে আসে তাহলে আমি সারা জীবন কামলা দিয়েই পার করব। আর এতে করে সাখাওয়াত এত বেশি রাগ করে যে তার চ্যালেঞ্জটা গ্রহণ করে নেয়। আর এতে করে সমস্ত চেক পয়েন্ট, অর্থাৎ যেগুলোতে করে সমস্ত গাড়ি পার হয়, সমস্ত চেক পয়েন্ট সে বন্ধ করে দেয়। তবে তখনই সাখাওয়াতের নজর পড়ে একটি ব্রিজের নিচে। সে দেখতে পারে ব্রিজের নিচে নদী তো পুরোটাই শুকিয়ে আছে, কারণ যেহেতু এখন খরার মাস চলছে। আর তখন তার মাথায় এটা কাজ করে, পুষ্পা হয়তো তার ট্রাক মেন রোড দিয়ে না নিয়ে এই শুকনো নদীর মাঝখান দিয়েই নিতে পারে। আর তার সন্দেহটাও তখন সঠিক ছিল, কারণ পুষ্পা তার সমস্ত ট্রাকগুলো এই নদীর মাঝখান দিয়েই পার করছিল। যেহেতু নদীর শুকনা ছিল, এই জন্য বারবার পুলিশ তাদেরকে ধরার ট্রাই করে, কিন্তু অনেকভাবে চেষ্টা করার পরেও কোনোভাবেই তারা একটি ট্রাকেও ধরতে পারছিল না। কিন্তু যেহেতু সাখাওয়াত কোনোভাবেই তাদেরকে ছাড়তে চাচ্ছিল না, এই জন্য সে ফাইনালি অনেক কষ্টে সে ট্রাকগুলোর সামনে চলে আসে এবং একটি শর্ট গান নিয়ে তাদের সামনে দাঁড়া হয়ে যায়। আর যখন কাটলেট এই সমস্ত ব্যাপারগুলো দেখতে পারে, তখন সে দ্রুত পুষ্পাকে ফোন দিয়ে এই সমস্ত ব্যাপারটা জানিয়ে দেয়। আর তখন পুষ্পা তাকে বলে ট্রাক থেকে লাফ দেওয়ার জন্য, আর সে সমস্ত ড্রাইভারদেরকে সেখান থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার জন্য বলে, কারণ সে কোনোভাবেই কোনো মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলতে চাচ্ছিল না। যখন কাটলেট এই ব্যাপারটি শুনতে পারে, তখন সে ট্রাক থেকে লাফ দিয়ে সমস্ত ড্রাইভারদেরকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে সাখাওয়াত যেহেতু এই ব্যাপারটি বুঝতে পারে না, এই জন্য সে সমস্ত ট্রাকগুলোর উপরে ফায়ারিং করা শুরু করে দেয়। আর ফাইনালি যেহেতু তারা পালিয়ে গেছে, এখানে যত লাল চন্দনের গাছ ছিল সবই সাখাওয়াত জব্দ করে ফেলে। এরপর পরের দিন সকালবেলা সাখাওয়াত মঙ্গল সেনের ওয়াইফ তো মহা খুশি, কারণ এই সমস্ত লাল চন্দনগুলো তারা জব্দ করে ফেলেছিল। তারা মিডিয়ার সামনেও সবাইকে বলে দেয় যে এই সমস্ত লাল চন্দনগুলো আমরা জব্দ করেছি এবং এই চন্দনগুলো পুষ্পার, মানে তারা পুষ্পাকে ধরে ফেলেছে। তবে একটু পরেই তারা এই ব্যাপারটা জানতে পারে আসলে সমস্ত কাঠগুলো কোনো লাল চন্দনই ছিল না, এগুলো সবগুলোই ছিল নর্মাল কাঠ। এইদিকে সাখাওয়াত তো ফুল হয়ে গেছে এবং পুষ্পা তাকে একটি ফুলও পাঠায়। আর সাখাওয়াত তাকে বলে, আমি একা ফুল হয়নি, আমার সাথে মঙ্গল সিনও এবং তার ওয়াইফও ফুল হয়ে গেছে, মানে তারা তিনজনই এখন ফুল হয়ে গেছে। আর এখানে পুষ্পা তাকে এটাও বলে দেয় যে তুমি পুষ্পার নাম শুনে কি ফ্লাওয়ার মনে করেছিলে নাকি, আমি হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ফায়ার। এরপর সে তাকে চ্যালেঞ্জ করে এটা আবারও বলে যায়, আমি যে কোনো ওয়েতে লাল চন্দনের কাঠগুলো বর্ডার ক্রস করেই ছাড়বো, যদি তোমার ক্ষমতা থাকে তাহলে তুমি আটকিয়ে দেখাও। এরপর পুষ্পা শ্রীবাল্লি এবং তার ফ্যামিলি মেম্বার চলে আসে একটি ফেস্টিভ্যালের কাছে। আর এখানে হঠাৎ করে শ্রীবাল্লির মাথা ঘোরানো শুরু করে এবং সে জ্ঞান হারিয়ে ফেলে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে তারা ক্লিয়ারলি বুঝতে পারে শ্রীবাল্লি আসলে মা হতে চলেছে। আর এটা যখন পুষ্পা শুনতে পারে, তখন সে এতটাই বেশি হ্যাপি হয়ে যায় যে এই ফেস্টিভ্যালের একটি দেবীর রূপ ধারণ করে ফেলে। আর এখানে সে পাগলের মতো করে নাচা শুরু করে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরেও শ্রীবাল্লি নিজেও একটু শকড হয়ে গিয়েছিল। এরপর সে পুষ্পাকে গিয়ে জিজ্ঞেস করে, তুমি এই সমস্ত পাগলের মতো কাজগুলো কেন করছো? তখন পুষ্পা তাকে বলে, আমার একটি ইচ্ছে আছে, আমি গডের কাছে দোয়া করি যাতে করে আমার একটি মেয়ে সন্তান হয়, কারণ যদি ছেলে হয় তাকে একটি সারনেম দিতে হবে,
আর যদি মেয়ে হয় তাহলে সে অন্য কারো ঘরে গিয়ে অন্য কারো সারনেম ইউজ করবে। তবে তখনই এই ফেস্টিভ্যালে পুষ্পার ভাতিজির সঙ্গে কয়েকজন বাজে লোক বাজে ব্যবহার করতে শুরু করে। আর এই ব্যাপারটা দেখে তো পুষ্পা প্রচন্ড রেগে যায় আর সে সবাইকে আচ্ছা রকম করে ধুলাই করতে শুরু করে। আর এই ফাইটিং সিনগুলো ছিল দেখার মতো সিন, কারণ এগুলো ইমোশনের সাথে অনেকটা কানেক্টেড ছিল। তবে তখন সেখানে সেই মেয়েটির বাবা মুরলি চলে আসে, মানে যে ছিল পুষ্পার সৎ ভাই। আর সে এসে এটা ক্লিয়ার করে বলে দেয়, তুমি যদি এই সমস্ত কিছুর বাইরেও কাজগুলো করে ফেলো তারপরেও তোমাকে আমার বাবার নাম দেয়া হবে না, মানে তোমাকে সারনেম ইউজ করতে দেয়া হবে না। আর তুমি মনে করেছো এসব নাটক করে আমাদের সাথে জয়েন করে ফেলবে, এটা কোনোদিনও হবে না। তুমি সব সময় জারদ ছিলে এবং তুমি সারা জীবন জারদই থাকবে। আর এই সমস্ত ব্যাপারগুলো যখন শ্রীবাল্লি শুনতে পারে তখন তার মাথা এত বেশি গরম হয়ে যায় যে সে মুরালির উপরে এখানে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দেয়। আর এরপর মুরালি সেই সমস্ত লোকদেরকে টাকলা করে দেয় যে সমস্ত লোকগুলো তার মেয়ের সাথে মিসবিহেভ করেছিল। এদিকে মঙ্গল সিনু এবং তার ওয়াইফ সোজা চলে আসে সিএম এর কাছে। আর এখানে তারা সিএম কে ক্লিয়ার করে এই ব্যাপারটা বলে যে যদি এই লাল চন্দনগুলো দেশের বর্ডার ক্রস করতে পারে তাহলে তোমার সিএম গিরিও আর দেখানো লাগবে না, কারণ তোমার সিএম এর চেয়ারটাও চলে যাবে। কারণ বাইরে থেকে 2 থেকে 5,000 কোটি টাকার ফাউন্ড আসছে, যেগুলোর মাধ্যমে তোমার সিএম এর চেয়ারকে ফু দিয়ে উড়িয়ে দেয়া হবে। আর এই সমস্ত ব্যাপারগুলো শুনে সিএম সাথে সাথে অর্ডার দিয়ে দেয় যাতে করে যে কোনো ওয়েতে তারা এই লাল চন্দনের ব্যবসাটাকে বন্ধ করে দেয়। আর এই লাল চন্দন যেখানেই পায় সেখান থেকে জব্দ করে ফেলে। আসলে এই লাল চন্দনগুলো একটি জায়গা থেকে শ্রীলঙ্কাতে পাঠানোর জন্য তারা প্ল্যান করছিল, তাও আবার সেটা নৌকার সাহায্যে, কারণ সে জায়গা থেকে শ্রীলঙ্কা মাত্র 18 কিলোমিটার দূরে ছিল। এদিকে সাখাওয়াত খবর পেয়ে চলে আসে, তবে সে নৌকাগুলো সার্চ করার পরেও কোনোভাবেই কোনো লাল চন্দনের কাঠ পায় না, কারণ সমস্ত কাঠগুলো ছিল পানির নিচে। এই জন্য সে পাগলের মতো করে বোটগুলোকে ফলো করতে শুরু করে, তবে কোনোভাবেই কোনো লাভ হয় না। এই সমস্ত মালগুলো বর্ডার ক্রস করে শ্রীলঙ্কা পর্যন্ত পৌঁছে গেছে। আর এরপরে মাল ডেলিভারি হওয়ার পর পুষ্পার কাছে চলে আসে কোটি কোটি টাকা। আর এত টাকা দেখার পরে পুষ্পা পুরো পাগলের মতো হয়ে যায়। এই সমস্ত টাকাগুলো সোফার মধ্যে ভরে ভরে বিভিন্ন এমএল এর কাছে পাঠিয়ে দেয়া হয়, মানে পুষ্পা এই সমস্ত টাকাগুলোর মাধ্যমে সমস্ত এমএল গুলোকে কিনে ফেলেছে, যাতে করে পরবর্তী সিএম সে তার ইচ্ছা মতো বানাতে পারে। আর এইদিকে সাখাওয়াতের অবস্থা ছিল প্রচন্ড খারাপ, কারণ একে তো সে কোনো কিছুই ধরতে পারেনি, তার উপরে পুষ্পা পেয়ে গেছে এখন এত টাকা, যার মানে তার ট্রান্সফার এখন মাত্র একটু সময়ের ব্যাপার, কারণ তার পক্ষে এখন আর কোনো সরকার থাকবে না, সরকার এখন হয়ে যাবে পুষ্পার পক্ষের। এই জন্য সে প্রচন্ড রকমের রেগেছিল। এই জন্য সে যে লাল চন্দনের কাঠগুলোকে ধরেছিল, মানে নকল যে লাল চন্দনের কাঠগুলো, সেগুলোর মধ্যে সে আগুন ধরিয়ে দেয়। আর যেহেতু সে অনেক বেশি নেশা করেছিল এই জন্য সে গাড়ি ড্রাইভ করে সেখানেই আটকা পড়ে যায়। আর ফাইনালি এখানে বিশাল বড় একটি ব্লাস্ট হয়ে গেলে সাখাওয়াতের সেখানে মৃত্যু হয়ে যায়। যদিও আমাদেরকে বলা হয় না তার মৃত্যু হয়েছে, তার ডেড বডিকেও আমাদেরকে দেখানো হয় না। তার কয়েকদিন পরে আমরা দেখতে পারি সিএম পুরোপুরি বদলে গেছে, এখন সিদ্ধাপ্পা পুরোপুরি সিএম হয়ে গেছে, তাও সেটা শুধুমাত্র পুষ্পার কারণে, কারণ পুষ্পা সমস্ত টাকাগুলো দিয়ে সমস্ত এমএল কে কিনে ফেলেছে। আর এই জন্যই সিদ্ধাপ্পা এখন সিএম হয়ে গেছে। আর যেমনটা সে প্রমিস করেছিল 24 তারিখ সে নিজে তার বাসায় আসবে, তার সঙ্গে খাবার দাবার খাবে এবং তার সাথে ফটো ক্লিক করে তারপর বাসায় ব্যাক করবে। এরপর যখন 24 তারিখ চলে আসে তখন সিদ্ধাপ্পা নিজেই চলে আসে পুষ্পার বাসায়। এখানে এসে সে তাদের সাথে খাবার দাবার খায় এবং তাদের সাথে ফটো ক্লিক করে। আর সেটা শ্রীবাল্লিকে বলে যায়, তোমার একটা ফটো ক্লিক করার প্রমিসের জন্য আজকে আমি সিএম হয়ে গেছি। আর পুষ্পা আজকের দিনটা এই জন্য সিলেক্ট করেছিল কারণ আজকে ছিল শ্রীবাল্লির জন্মদিন, আর এই জন্য এখানে বিশাল বড় একটি পার্টিও রাখা হয়।
যেখানে সবাই মন খুলে এনজয় করে। আমরা জানতে পারি যদিও সিদ্ধাপা সিএম হয়ে গিয়েছিল, কিন্তু আসলে এখানে রাজত্ব করছিল পুষ্পা, কারণ সবাই তাকে অনেক মান্যগণ্য করত। তাছাড়া সবাই তার কথা মতো চলতো। আর এইভাবেই একদিন তার ভাবি অর্থাৎ মোরালের ওয়াইফ তার সাথে দেখা করার জন্য চলে আসে। সে এখানে এসে তাকে বলে যে কাবেরীকে কিছু মানুষ কিডন্যাপ করে নিয়ে গেছে আর তারা 2 কোটি টাকা দাবি করছে। তারা বারবার বলছে যদি 2 কোটি টাকা দেওয়া না হয় তাহলে তারা যে কোনো সময়ই কাবেরীকে খুন করে ফেলবে। এবং এইটা শুনেই পুষ্পা প্রথমে চলে আসে সাংবাদিকদের কাছে এবং এখানে লাইভে এসে সে সরাসরি তাদেরকে বলে যারাই আমার ভাতিজিকে কিডন্যাপ করেছে তাদেরকে আমি ক্লিয়ারলি একটি কথা বলতে চাই, যদি আমার ভাতিজির কিছু হয়ে যায় তাহলে আমি তাদের সবাইকে এক এক করে মেরে ফেলবো। আর যদি তারা তাকে 1 ঘন্টার মধ্যে ফিরিয়ে দেয় তাহলে তাদেরকে মাফ করা যায় কিনা সেটা সে ভেবে দেখবে। তখন আমরা জানতে পারি এই ব্যাপারটা সেন্ট্রাল মিনিস্টারও জানতো আর এখানের সিএমও জানতো। তবে তখনই আমরা এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারি আসলে যারা কাবেরীকে কিডন্যাপ করেছিল তারা ছিল সেন্ট্রাল মিনিস্টারের ভাইয়ের ছেলে, মানে সে হচ্ছে গিয়ে সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজা। এই জন্য সেন্ট্রাল মিনিস্টার পুষ্পার সাথে ফোন দিয়ে কথা বলে এবং সে তাকে বলে যেহেতু সে সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজা এইতে করে পুষ্পা যেন তেমন কোনো অ্যাকশন না নেয়। এদিকে পুষ্পা তাদের সঙ্গে কন্ট্রাক্ট করার চেষ্টা করছে যাতে করে তারা কাবেরীকে সহি সালামতে বাসায় পাঠিয়ে দেয়। তবে যদিও সে কিছু করে ফেলে তাও যেন পুষ্পা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেয়। তবে পুষ্পা তাকে সরাসরি এই ব্যাপারটা বলে দেয় আমি সেন্ট্রাল মিনিস্টারকে গুনার মধ্যে ধরি না এবং এই সিএম কেও গুনার মধ্যে ধরি না। তাদের কে কি করেছে সেটা আমার কিছুই যায় আসে না। যদি আমার ভাতিজির সাথে কিছু হয়ে যায় তাহলে আমি এক এক করে তাদের সবাইকে মেরে ফেলবো। এইদিকে সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজা পুষ্পার কাছে ফোন দিয়ে 10 কোটি টাকা চাচ্ছিল আর পুষ্পাকে একা সেখানে যেতে বলছিল। আর এদিকে পুষ্পা একা হেলিকপ্টার নিয়ে সেখানে চলেও আসে। তবে আসার সঙ্গে সঙ্গে সে শর্ট গান দিয়ে তাদের উপর ফায়ারিং করা শুরু করে দেয়। তবে একটু পরেই সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজা তাকে বলে তোমার ভাতিজির উপরেও গান পয়েন্ট করা আছে, সো একটু কুল ডাউন হও নয়তো তোমার ভাতিজিকেও উড়িয়ে দেয়া হবে। এই জন্য ফাইনালি পুষ্পা তাদেরকে গানটা দিয়ে দেয় আর এই সুযোগটা নিয়ে তারা সবাই মিলে পুষ্পাকে আচ্ছা রকমে ধুলাই করা শুরু করে। এখানে তারা সবাই এটা খুব ভালো করেই জানতো আহত অবস্থায় পড়ে থাকার পরেও পুষ্পা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, সে তাদের সবাইকে মারতেও পারে। এই জন্য এইবার তারা কোনো রিস্ক নিতে চায় না। তারা তখন পুষ্পার হাত পা বেঁধে ফেলে এবং তাকে তারা হাওয়ার মধ্যে জ্বলিয়ে দেয় আর এরপর তারা কাবেরীকে নষ্ট করার ট্রাইও করে। আর এই সমস্ত ব্যাপার দেখার পরে পুষ্পার মাথা এতটাই খারাপ হয়ে যায় যে সে উড়ে উড়ে সবাইকে পেটাতে শুরু করে দেয় আর মুখ দিয়ে কামড়ে কামড়ে তাদের সবাইকে ছিঁড়ে বিড়ে ফেলে দেয়। আসলে এই অ্যাকশন সিনটা ছিল এই মুভির বেস্ট একটি অ্যাকশন সিন। যদি পুষ্পা টু সুপারহিট একটি মুভি হয় আর যে কাউকে যদি জিজ্ঞেস করা হয় মুভির কোন পার্টটা তাদের কাছে ভালো লেগেছে তাহলে সবাই এক কথায় আনসার দেবে এই অ্যাকশন সিনটা। কেননা এই অ্যাকশন সিনটা এতটাই ইমোশনাল এবং ভয়ঙ্কর ছিল যে শরীরের পশম পর্যন্ত দাঁড় করিয়ে দেওয়ার মতো সিন ছিল এটা। তখন আমরা দেখতে পারি মিনিস্টারের ভাই তার ছেলেকে বাঁচানোর জন্য চলে এসেছিল। তবে পুষ্পা সেখানে ভাই এবং তার ছেলে দুজনকে শেষ করে দেয়। আর যখন সেন্ট্রাল মিনিস্টার এই খবরটা জানতে পারে তখন তো তার টাক মাথা আগুনের মতো গরম হয়ে যায়। এরপর পরের সিনে আমরা দেখতে পারি পরের দিন সকালবেলা যখন পুষ্পা তার বাসায় ছিল তখন তার সাথে মিট করার জন্য মুরলি চলে আসে। আসলে মুরলি তার সমস্ত ভুলটা বুঝতে পেরেছে এবং সে এখানে আসে তার কাছে মাফ চাওয়ার জন্য। সে তাকে বলে আমি এটা ক্লিয়ারলি বুঝে গিয়েছি আসলে তুমিই হচ্ছ আমার ফ্যামিলির আসল সদস্য, এই জন্য আমি তোমাকে একটি কার্ড দেওয়ার জন্য এসেছি। কারণ কিছুদিন পরেই কাবেরীর বিয়ে এবং কাবেরী এটা আমাকে ক্লিয়ার করে বলে দিয়েছে যদি পুষ্পা আঙ্কেল আমার বিয়েতে না আসে তাহলে আমি বিয়েই করব না। আর এখানে যখন কার্ডটা শ্রীবল্লী দেখতে পারে তখন সে পুষ্পাকে বলে এখানে কার্ডের উপরে তোমার মায়ের নামও আছে আর সাথে তোমার বাবার নামও আছে, তাও সেটা সারনেম সহ। আর এটা শোনার পরে পুষ্পা এত বেশি ইমোশনাল হয়ে যায় যে সে সেখানে চিৎকার করে করে কান্নাকাটি করতে শুরু করে। তার চারপাশের মানুষ গোল হয়ে যায় তাকে থামানোর জন্য, কারণ এতদিনেও পুষ্পাকে এমন করে কাঁদতে কেউই দেখেনি। এরপর পুষ্পাও তাদের সবাইকে মাফ করে দেয় এবং ফাইনালি সেই কাবেরীর বিয়েতে চলে
চলেও আসে। আর সবশেষে যখন তারা মিলে গিয়ে সবাই মিলে বিয়েটা এনজয় করছিল, তখন অন্যদিকে সেন্ট্রাল মিনিস্টারের ঘরের মধ্যে ছিল একটি শোকের ছায়া, কারণ তার ভাই এবং ভাতিজার মৃত্যু হয়ে গেছে। যখন সে শোক পালন করছিল তখন সেন্ট্রাল মিনিস্টারের কাছে একজন একটি পার্সেল নিয়ে আসে, এবং যখনই এই পার্সেলটা দিয়ে সে সেখান থেকে চলে যায়, তখন আমরা দেখতে পারি পাহাড়ের উপর থেকে একটি লোক রিমোটের টিপ দিয়ে এখানে বিশাল বড় একটি ব্লাস্ট করিয়ে দেয়, এবং এই বিশাল পয়েন্টটি এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায়। আসলে সেই লোকটা কে ছিল এটা আমাদেরকে বলা হয় না, কিন্তু পুষ্পা 3-রও অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়ে গেছে, যার নাম হচ্ছে পুষ্পা 3 দ্য র্যাম্পেজ, যেটাতে আমরা জানতে পারবো এর পরে আসলে কি হয়েছিল আর এই ব্লাস্টটাই বা কে করিয়েছিল। তো বন্ধুরা, আমাকে কমেন্ট করে জানাইও কেমন লাগলো আজকের ভিডিওটা। আজকের মতো শুভ বিদায়।